সেবার রাত পোহাতেই সাড়া পড়ে গেল পিকিং শহরে। চীন মেতে উঠল চু চেন তানকে নিয়ে। সুদূর বাংলায় ক্যালেন্ডার অনুযায়ী দিনটা যে 25শে বৈশাখ 1924 সাল। ভাবছেন তো কে এই চু চেন তান? তার জন্মদিনটি কিন্তু আপনার কাছেও বিশেষ। চলুন জানি চু চেন তান কে। চু চেন তান শব্দের মানে বজ্রের ন্যায় পরাক্রান্ত ভারত সূর্য। শুনলে অবাক হবেন, চীনের মানুষ ভালোবেসে এই নামেই ডাকতেন রবীন্দ্রনাথকে। 1924-এর 12 এপ্রিল থেকে 30শে মে অতিথি হয়ে রবীন্দ্রনাথ চীনে কাটিয়েছিলেন 49টি দিন। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য 1913 সালে নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এশিয়া থেকে তিনি প্রথম নোবেল পান। সারা বিশ্ব থেকে আমন্ত্রণ পাচ্ছিলেন কবি। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ও তাকে আমন্ত্রণ জানিয়েছিল। কবি খুব আন্তরিকভাবে গ্রহণ করেন সেই আমন্ত্রণ। ভারতের রবীন্দ্রনাথ চীন সফরে আসছেন এ খবর ছড়িয়ে পড়া মাত্রই হইচই পড়ে যায়। দেশের ছাত্র যুবক থেকে শুরু করে সকল সাধারণ নাগরিক চীন সরকারের কাছে আবেদন জানায় কবিকে যেন চীন সম্রাটের রাজপ্রাসাদে রাখা হয়। সানন্দে সেই প্রস্তাবে সাড়া দিয়েছিলেন চীনের সম্রাট। পিকিং শহরে কবি পা দিতেই লোক ভেঙে পড়েছিল তাকে দেখতে। চীন সম্রাট তাকে উপহার দিয়েছিলেন 400 বছরের প্রাচীন চিত্রকর্ম। কবি সেবার তাঁর জন্মদিনটি চীনেই কাটিয়েছিলেন। চীন দেশের প্রাচীন রীতিতে পালিত হয়েছিল দিনটি। নীল পাজামা, কমলা কিমানো, মাথায় বেগুনি টুপিতে সাজানো হয়েছিল তাকে। বহু জনতার মাঝে কবি জানিয়েছিলেন চীনের প্রতি তাঁর ভালোবাসার কথা। চীনের মানুষের থেকেই সেদিন এমন আদরের নাম পেয়েছিলেন কবি। তাদের কথা দিয়েছিলেন আবার আসবেন চীনে। আরও এক মজার ঘটনা ঘটেছিল তার চীন ভ্রমণকালে। কি সেই ঘটনা? কবির সফর সঙ্গী আচার্য ক্ষিতিমোহন সেন শুনিয়েছিলেন সেই গল্প। চীন সফরের সময় চীনের হাংচাও হ্রদের তীরে সেখানে ছোট্ট ছেলেমেয়েরা নববর্ষের পরদিন কবির কাছে এসে আবদার করে তাকে তাদের চাই। কবিকে নিয়ে শুধু বড়রাই সভা করে, ছেলে মানুষ বলে সেসব সভায় মোটেই ডাক পায় না তারা। কিন্তু তাদেরও কবির কাছে আসতে ইচ্ছে হয়, তাকে দেখতে ইচ্ছে করে, তাই কবিকে তারা নিমন্ত্রণ করতে এসেছে। তিনি কি যাবেন? কবি বললেন, হ্যাঁ নিশ্চয়ই যাব, খুব দরকারি কাজ থাকলেও তা ফেলে তোমাদের কাছেই যাব। কচিকাচাদের দলে তাদের থেকে বয়সে খানিক বড় ইংরেজি জানা একটি মেয়ে দোভাষীর কাজ করছিল। তার মুখে কবিগুরুর উত্তর শুনে বেজায় খুশি হল শিশুর দল। নির্ধারিত দিনে অনেক দরকারি কাজ মুলতবি রেখে সঙ্গী সাথীদের নিয়ে কবি গেলেন শিশুদের আসরে। তাকে দেখে তাদের কি আনন্দ! ইংরেজি জানা নেই, কিন্তু ভালোবাসার কাছে সব ব্যবধান তুচ্ছ। ভাষার কারণে কবিকে মুখ ফুটে তারা কিছু বলতে পারে না। তবু কেউ হাতে তুলে দিল ফুল, কেউ হাতের কাজ, কেউ বা আবার আরও কিছু। কবি তাতেই খুশি। শিশুদের সঙ্গ কেমন লাগলো তার? কবি যা বললেন তা অনুবাদ করে শুনিয়ে দিতেই প্রচণ্ড খুশি তারা। কি বলেছিলেন সেদিন কবি? তিনি বলেছিলেন, আমি কবি, তাই ফুল ভালোবাসি। এই যে আমি আজ তোমাদের মধ্যে বসেছি, মনে হচ্ছে যেন ফুল বাগানের মধ্যেই বসে আছি। রবীন্দ্রনাথের কাছে শিশুরা ছিল সত্যিকারের ফুল। তার উদ্বেগ ছিল এইসব রঙিন ফুল যেন বড় হয়ে মলিন না হয়ে যায়, কারণ ফুল নষ্ট হলে ফল বীজ কিছুই হয় না। শিশুরাই পৃথিবীর ভবিষ্যৎ। তারাই একদিন বড় হয়ে পৃথিবীকে সব দুঃখ দুর্গতি থেকে বাঁচাবে। রবীন্দ্রনাথ জীবনে 3 বার সাংহাই গিয়েছিলেন। রবীন্দ্রনাথের চীনে দেওয়া বক্তৃতাগুলি পরে সংকলিত হয়েছে টকস ইন চায়নায়। 2024 সাল অর্থাৎ চলতি বছরের এপ্রিলেই রবীন্দ্রনাথ ঠাকুরের চীন যাত্রার 100 বছর পূর্ণ হয়েছে। আজও চীনা জনগণের মধ্যে তিনি প্রিয়তম কবি ও মহান বন্ধু।
চীনা পাঠকরা তার সাহিত্য ভালোবাসেন। রবীন্দ্র রচনাবলীর প্রায় সবই চীনা ভাষায় অনুবাদ করা হয়েছে। 2001 সালে প্রথম তার সম্পূর্ণ লেখা নিয়ে রচনাবলী প্রকাশিত হয়েছে সেখানকার শিক্ষা প্রকাশনালয় থেকে। 2005 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ও গল্প প্রকাশিত হয়েছে হুয়া ওয়েন প্রকাশনালয় থেকে। মূল বাংলা রচনা থেকে সমগ্র উপন্যাস ও গল্পের অনুবাদ করা হয়। 2008 সালে বেইজিং বিদেশি ভাষা শিক্ষাদান ও গবেষণা প্রকাশনালয় রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবিতা প্রকাশ করেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে জিও বাংলা জানায় আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।